অসৎকে যে সরিয়ে দিতে পারে, সৎকে যে গ্রহণ করতে পারে। একুশ আমার আশা, একুশ আমার ভাষা। আজ যদি থাকতো তাহলে বৃদ্ধ বয়সে আজ আমার অনেক দুটো পয়সা আসতো, অনেক কাজে লাগতো। যেহেতু আমি নিঃসন্তান, মহাবিদ্রোহীর রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তবু স্যারের ভালোবাসা আমাদেরকে অনুপ্রাণিত করেছে বলেই আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি। 2001 সালে সিরাজ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমি নির্বাচিত হই। 65 সালে মানে মানে কোন পার্মানেন্ট টিচার হিসেবে তো কাজ করি না, 1 বছর আমি স্থায়ী শিক্ষক হিসেবে কাজ করি। তারপরে 66-তে থেকে ওই মানে স্থায়ীকরণের আগে আমাকে বা স্থায়ীকরণের পরেও আমি যেহেতু জুনিয়র শিক্ষক, তাই আমাকে উপর ক্লাসে বেশি পাঠানো হতো না। হ্যাঁ, সিনিয়র শিক্ষক আমি, ইন্টারমিডিয়েট পাস করে কি পড়াবো সে দেওয়া হতো না। মনে মনে একটা রাখি, জেদ রাখি যে না, আমাকে বড় হতেই হবে। হ্যাঁ, এবং আমার স্পৃহা, আমার যে আকাঙ্ক্ষা, এটা পূর্ণ করতে হবে। এবং আমিও জানাতে চাই যে মানুষ চেষ্টা করলে কিছু পারে। এই বোধ থেকেই আমি লেখাপড়াটা করি। শেষ পর্যন্ত আমি নিজের চেষ্টার, সবার দোয়ায়, ঈশ্বরের আশীর্বাদে আমি 2001 সালে সিরাজ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমি নির্বাচিত হই। রাজশাহী ডিভিশনে আমি কয়েক নাম্বারে যে হেরে যাই, সেই নাম্বারটা ছিল 10 নাম্বার ছিল মুক্তিযোদ্ধা অথবা তার ছেলে কোঠা। এই নাম্বারটা পেলাম না ডিভিশনে। তাছাড়া ওখানে হায়েস্ট নাম্বার ছিল আমার। কারণ আমার তখনই আমার কিছু লেখালেখি ছিল, এগুলো সংযোজন করে দিয়েছিলাম। তারপরে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকতাম। আমার উল্লেখ্য একটা ঘটনা, এই যে কামারখন্দে একবার তৎকালীন প্রধানমন্ত্রী সময় বিএনপির টাইমে, তখন এখানে একটা কল্যাণ ট্রাস্ট করেছিলাম আর কি। কল্যাণ ট্রাস্টে আমি সাধারণ সম্পাদক ছিলাম। সেই হিসাবে আমাকেও ডাকা হয় এবং মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য, বক্তব্য এবং গীতাপাঠ করার জন্য আমাকে মনোনীত করা হয়। একটা স্পেশাল কার্ড পাই আমি আর কি। কার্ডটা এখনও আছে আমার কাছে, সেই বিএনপির আমলে, ওই সময় আর কি। এর থেকে বোঝা যায় আমি সরকারি মানে কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলাম সব সময় আর কি। তবে কোনো হিসাবে নয়, কোনো পার্টি হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবে, সাধারণ নাগরিক হিসাবে কিন্তু আমাকে ডাকতো। কামারখন্দে সর্বপ্রথম ক্লাবের চেষ্টা করি। সে ক্লাবের সভাপতি ছিলেন ইউনো, ওসি সাহেব ছিলেন, কলেজের 2-4 জন প্রফেসর ছিলেন, আমি সম্পাদক ছিলাম। এই অভিযাত্রী ক্লাব কিছুদিন ওই সাহিত্য চর্চা বা অন্যান্য প্রতিযোগিতা, ছাত্রছাত্রীর মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করি। তারপরে তো বাংলাদেশ স্বাধীন হলো। কচিকণ্ঠ নামে একটা সরকারিভাবে একটা হলো, সেখানকারও কচিকণ্ঠের আমি সম্পাদক ছিলাম। পাবলিক লাইব্রেরি করা হলো, আমাদের চেষ্টা করা হলো পাবলিক লাইব্রেরিতে আমি আজীবন সদস্য, 10 নাম্বার মেম্বার আর কি। সিরিয়ালি এখনও আছে, আমার ওয়াইফও আছে সেখানে 9 নাম্বারে, আমি বলবো 10 নাম্বারে। ডিসি সাহেবের সঙ্গে তখন খুব ভালোই সম্পর্ক ছিল। ওনার ইনভাইটেই আমি গেলাম সিরাজগঞ্জ একটা অনুষ্ঠানে, সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরিতে। ডিসি সাহেব বললেন যে আপনি এখানকার সদস্য হন। ওখানকার সদস্য ও আছে, সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরির সদস্য, এখানকার সদস্য আর কি, আজীবন সদস্য। 71-এ তো মুক্তিযুদ্ধ হলো,
তখন আমি তো এখানকার শিক্ষক, উঠে গেল যে আর্মি আসবে, পাড়ার সবাই চলে গেল, আমরা কি করি? তখন ভোরবেলা যা চলে গেলাম বানিয়াগাতি, একটা ইঞ্জিনিয়ার জায়গা ছিল বানিয়াগাতি, সেখানে গেলাম, যে কয়েকদিন থাকলাম ওখানে। একদিন হল কি, এই দুপুর রাত্রিতে 2টা 2:30টার দিকে গোলাগুলির সাউন্ড। গোলাগুলি, নিশ্চয়ই আর্মি আসছে। তখন করলাম কি, আমরা পাট ক্ষেতের মধ্যে পালালাম, পাট ক্ষেতের মধ্যে পানি আসছে পাট ক্ষেতের মধ্যে, ওই অবস্থায় থাকলাম অন্ধকারে। হ্যাঁ, তারপরে দেখি আমার থেকে কয়েক হাত ফাঁকে সাপের ব্যাং ধরতে রাত্রিবেলা পাট ক্ষেতের মধ্যে আছে। কি করব, উপায় নাই, বের হলে দিকে আর্মি আর ওদিকে সাপ। এই অবস্থায় কাটলাম, বেশ কয়েক ঘন্টা কাটলাম, তার ফিরে আসি। নৌকা যোগে বানিয়াগাতি ছিলাম, সেখান থেকে চলে যায় লাহিড়মোহনপুর। লাহিড়মোহনপুরে আমার শ্বশুরবাড়িতেই অবস্থান করলাম কয়েকদিন। কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে মারি ফেললো কয়েকজনকে গুলি করে। আমার এক জ্যাঠা শ্বশুর, তার একমাত্র ছেলে অমল নাম, তাকে যখন মেরে ফেললো, দেখলাম যে এখানে থাকার সঙ্গত নয়। আব্দুল লতিফ, হ্যাঁ, মির্জা, তার সঙ্গে থাকলাম কয়েকদিন। তারপরে চলে গেলাম নৌকা যোগে 6 দিন বোধহয় সময় লাগে। সেই লাহিড়মোহনপুর থেকে চলে গেলাম মানকাচর আসাম। মানকাচর ক্যাম্পে থাকলাম। ওদের সঙ্গে মুক্তিবাহিনীর তখন ট্রেনিং চলছিল, কয়েকদিন ওখানে গেলাম। সেখান থেকে জলপাইগুড়ি থেকে আবার চলে আসলাম, আবার একটা ক্যাম্পে চলে আসলাম। ক্যাম্পে এসে কয়েক মাস থাকলাম। তখন হায়দার আলী সাহেব ছিলেন, হায়দার আলী যখন ইয়েতে ছিলাম, কি মানকাচরে ছিলাম, তখন হায়দার আলী সাহেব মানকাচর ক্যাম্প করছিলেন। উনি এমপি ছিলেন তখন আর কি, হায়দার আলী সাহেব। আর তখন ছিলেন আজহার তালুকদার সাহেব। এই দুজনের সঙ্গে আমার পরিচয় আগে থেকেই ছিল। আমি ছোট্ট একটা রুম নিয়েছিলাম, উপরে মানে সোনের ছাউনি, নিচে প্লাস্টার করা, নিচে কাঠের পাটাতন, একটা পুকুরের মতো জায়গা, ওখানে ভাড়া নিয়েছিলাম কয়েকদিন, 18 দিন। হায়দার আলী সাহেব, আমার হায়দার আলী সাহেব আসতেন, সঙ্গে ছিল আর কিছু থাকলে নয়, চার ব্যবস্থাটা তারপর ছিল। ওই 2 কাপ চা হয়তো খেতেন, একসঙ্গে যেতাম, অফিস টফিসে বসতাম। হায়দার আলী সাহেব বললেন, দিলীপবাবু, আপনার করতে হবে না, অন্য কোথায় যেতে হবে না, আপনি আমার অফিসে একটু কাজ করেন। ওই সার্টিফিকেট লিখতাম, উনি করে দিতেন, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট লিখে দিতাম, সহজে ওই সই করে দিতেন, এই অবস্থা। কিন্তু দুর্ভাগ্য, একসঙ্গে ওদের সাথে ছিলাম, কাজকর্ম কিছুটা করেছি, ট্রেনিং সেন্টারে গেছি, কিন্তু নিজের জন্য রাখি নাই, চিন্তাই করি নাই যে এর প্রয়োজন আছে। আজ যদি থাকতো, তাহলে বৃদ্ধ বয়সে আজ আমার অনেক 2টো পয়সা আসতো, অনেক কাজে লাগতো। যেহেতু আমি নিঃসন্তান, আমাকে এখন কি করব, এই তো অবস্থা। আমি যখন রিটায়ার করি, তখন তো সরকারি হয় নাই, বেতনের কথা তো বললামই। যাই হোক, টিউশন করে কোনোভাবে চলছি আর কি। হাঁটুর একটু সমস্যা আছে, আর বললাম না, আমার বর্তমানে আমার ওয়াইফের অসুস্থতার কারণে আমাকে শ্রম দিতে হচ্ছে বাড়িতে খুব বেশি, সেই জন্য বেশি একটু অসুস্থ হয়ে গেছি আর কি। আমার ডায়াবেটিস বা প্রেশার, এটা স্বাভাবিক আর কি। জয়দীপ কর্মকারের যারটা তো বড় ভাই, যারটা তো ভাই আর কি, অরুণ, ও ছোটোবেলা ওদের বাড়িতেই বেশিরভাগ সময় কাটতো, একসঙ্গে খেলাধুলা করতাম।
সে অরুণ ওরা চলে যায় যখন পাকিস্তান হলো, তখন ওরা চলে গেল, পাকিস্তানের পরপরই চলে গেল, আসামে চলে গেল। সেই যখন আমি জলপাইগুড়ি থেকে ক্যাম্পে গেলাম, তখন আমার হাতে টাকা পয়সা কিছুই ছিল না। আমি আমার প্রয়োজন ছিল আমার এক আত্মীয়ের বাড়ি দেখা করার জন্য ইয়েতে রায়গঞ্জ যাওয়ার, টাকা নাই। তখন আমার মনে পড়লো আমার সেই বন্ধুর কথা, ও তো আছে আসামে, তো ওকে একটা পোস্ট কার্ড লিখে একটা চিঠিতে কয়েকটা টাকা নেই ওর কাছ থেকে। আমি লিখলাম, ভাই তুমি এটা বেশি না, এই 20টা টাকা পাঠিয়ে দাও, 20 টাকা। আমি তো 20 টাকার অভাব। চিঠি পাওয়ার সাথে সাথে ও টাকাটা মানে এটাকে পাঠিয়ে দেয়, তখন কাজে লাগে। তারপরে ওই সেই রায়গঞ্জ গেলাম। ও তখন ওই রায়গঞ্জে, আসামে না, রায়গঞ্জে তখন একটা চশমার দোকানে, নিজস্ব একটা চশমার দোকানে কাজ করতো। বহুদিন পরে ওর সামনে যে দাঁড়ালাম, দাঁড়ায় তাকায় দেখছে, দেখে আরে তুমি দিলীপ। আর বহুদিন পরে তখন অন্যরকম বড় হয়ে গেছে, তখন জড়ায় ধরলো সে স্মৃতি। এই মাস 6 আগে সে আমার বন্ধুটা মারা গেছে, ভাষার মাস, এইটাই ভালো। হ্যাঁ, কবিতার নাম হলো অবিনাশী অহংকার, আমার নিজের লেখা। দিলীপ কুমার চক্রবর্তী, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, জামতল ধোপাগান্ধী বহুমুখী উচ্চ বিদ্যালয়। 21-এর বয়স বেড়েছে, দেহেও বেড়েছে অনেক। ঢাকার রাজপথ ছেড়ে ছোট শহরের গণ্ডি ভেঙে হাঁটি হাঁটি পায়ে পায়ে এসেছে নিভৃতে গাঁয়ের পথে। গ্রাম থেকে গ্রামান্তরে, গৃহ থেকে গৃহান্তরে, আরও অভ্যন্তরে, আমার হৃদয়ের কাছে, আমার আত্মার কাছে। আমার চেতনার শ্বেত পদ্ম হয়েছে রঙিন, পলাশ, কিংসুক আর কৃষ্ণচূড়া রক্তিম আভায়। 21 একটি ভিন্ন সত্তা নয়, নহে দিনপঞ্জির একটি বিশেষ সময়। সে আমার অস্তিত্ব, আমার হৃদয়ের উষ্ণতা, আমার প্রেরণা, আমার পরিচয়। সে না এলে কবে আমি বিমূর্ত হয়ে যেতাম, ছিটকে পড়া উল্কার মতো কোন অন্ধকারে। 21 আমার আশা, 21 আমার ভাষা, আমার স্বাধীনতার স্বপ্ন, বাঙালির অবিনাশী অহংকার। ধন্যবাদ। হায় ছবি, তুমি কি কেবল ছবি, শুধু পটে লেখা, সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশে নীল, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি কেবল ছবি। ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশে নীল, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। কবিতার শ্রেষ্ঠ কবিতা নজরুলের এইটাই, অনেকেই বলে থাকেন। মহাবিদ্রোহীর রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, জগৎপ্রীতে কন্যান রল, আকাশে বাতাসে ধরিবে না। অত্যাচারী খड्ग নিপান, বীর রণভূমি রণিবে না। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি যেটা মনে করি, তৎকালে আমাদের সময়ে স্যার যে করতেন, তার আন্তরিক প্রচেষ্টা নিয়ে, অন্তর দিয়ে ছেলেমেয়েদের ভালোবাসতেন এবং ছেলেমেয়েদের স্নেহ করতেন, বেত্রাঘাত করতেন, কিন্তু সে বেত্রাঘাত করেও নিজে পীড়িত হতেন।
হ্যাঁ, অবশ্য আছে। মানুষ মানুষ গড়ার কারিগর। মানুষ শুধু লেখাপড়া করলে মানুষ হয় না, অর্থবৃত্তি থাকলে মানুষ হয় না। মানুষ সেই ব্যক্তি যে ব্যক্তি সবার মনেই কিছুটা আলো জ্বেলে দিতে পারে, ভালোর দিকে আলোকবর্তীকে দেখাতে পারে, অসৎকে যে সরিয়ে দিতে পারে, সৎকে যে গ্রহণ করতে পারে। আমি তাকে মানুষ মনে করি। তা এখন যারা গুণীজন, তাদের কথা যদি আমরা শ্রবণ করি, শুনি, কিছুটা কাজ অবশ্যই হবে। যারা শুনবেন তাদের কাজ অবশ্যই করবেন। এবং আমি আশা রাখবো, এই যে এখন যে সমাজ ব্যবস্থা চলছে, এই সমাজ ব্যবস্থাটা ক্রমশ কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তাদের কথার মধ্যে যে আলোকবর্তিকা রয়েছে, সেই আলোকবর্তিকা প্রজ্বলিত করলে আমার মনে হয় আমাদের সমাজ, আমাদের দেশ, ইভেন বিশ্ব কিছুটা হলেও আলোকিত হবে। আমার প্রিয় দর্শকবৃন্দ, যারা শ্রোতৃবৃন্দ, তাদের আমি বলবো, আপনারা নিজেরা আপনারা শ্রবণ করুন। যারা গুণীজন, আমার কথাটা আমি কিছুই না, যারা গুণীজন তাদের কথা শ্রবণ করুন, আপনারা ধন্য হন। এবং আপনার যে সন্তান সন্ততি, তারা অবশ্যই আপনাদের অনুসরণ করবে। তারা অবশ্যই সত্যিকার মানুষ হয়ে দেশের দশের সেবা করবে। এইটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। ফেব্রুয়ারি 2025, ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে আমাদের মাঝে আমার প্রিয় স্যার, যার স্নেহতে আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি, আমরা নিজেকে ধন্য মনে করি। তবু স্যারের ভালোবাসা আমাদেরকে অনুপ্রাণিত করেছে বলেই আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি। বর্ষিয়ান জীবনের কিছু কথা আপনাদের শোনাবো, যা দেখে অবশ্যই বর্তমান সমাজ, জাতি, দেশ এবং শিক্ষা ব্যবস্থা আবারও আলোর পথে ফিরবে হয়তো। এই কামনায় ধন্যবাদ।